নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চাকরি প্রতারণা ছাড়াও সরকারি কর্মচারীদের প্রতি প্রতারণা এবং এক নতুন অধ্যায় এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। সর্বত্র প্রতারণা। যে কোনো সরকারি চাকরি, আপনি পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, পুরসভা হোক, কর্পোরেশন হোক, বন দফতর হোক, আর রেশনিং দফতর হোক, খাদ্য দফতর হোক, যে কোনো দফতর, ফায়ার ব্রিগেড দফতর, যে দফতরে আপনি যাবেন, চাকরি নিয়ে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আপনারা দেখেছেন গতকাল সুপ্রিম কোর্টে কি হলো। সেখানে গিয়েও আরেক ধরনের জালিয়াতি করার চেষ্টা করেছিলেন। একদম বমাল ধরা পড়ল রাজ্য সরকার এবং শেষ পর্যন্ত কেসটাকে ডিসমিস করে দিলেন কলকাতা সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিরা। ঠিক এই আবহে দাঁড়িয়ে আজকে আমরা সরকারি কর্মচারীদের বিষয়টা নিয়েও আবার এলাম। ডিএ সংক্রান্ত বিষয় আপনারা জানেন, 27শে জুন 6 সপ্তাহ রাজ্য সরকারকে সময় দেওয়া হচ্ছে। 25% ডিএ দিয়ে তবে সুপ্রিম কোর্টে যেতে পারবে 4 অগাস্ট তার শুনানি আছে সুপ্রিম কোর্টে। কিন্তু তার আগে 27শে জুনের মধ্যে বকেয়া 25% ডিএ ক্লিয়ার করতে হবে। তো বকেয়া ডিএর যে টাকাটা পাওনা হয়, ধরুন 100 টাকা পাওনা হলে আপনি 25 টাকা রাজ্য সরকার আপনাকে দিতে হবে, ম্যান্ডেটারি। যদি না হয় তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। এবার বহু মানুষ আমাদের কাছে ফোন করছেন, এটা নিয়ে আমরা বিভিন্ন যারা সরকারি কর্মচারী ফেডারেশন, সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা বিভিন্ন সময় কথা বলে দেখেছি যে এই লড়াইটা কিন্তু দীর্ঘমেয়াদী লড়াই এবং এই লড়াইটা চলবে। কারণ রাজ্য সরকার 18 বার শুধু ডিএ মামলাটাকে সাকসেসফুলি পিছিয়েছে। 2022-এ সম্ভবত 28শে নভেম্বর থেকে 32 মাস পরে শেষ পর্যন্ত একটা ডিএ নিয়ে শুনানি শেষ পর্যন্ত হয়েছে। তার কারণ মহামান্য বিচারপতিরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিক্যালি জেদ ধরেই কিন্তু প্রাথমিক শুনানিটা করিয়ে দিয়েছেন এবং তারপর 4 অগাস্ট তার পরবর্তী শুনানি আছে। মনু সিংভি বারবার চেষ্টা করেছেন মামলাটাকে আরও পেছাতে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না কোনোভাবে ডিএটা সরকারি কর্মচারীদের দিতে। এটা স্পষ্ট। তিনি খেলা মেলা উৎসবে মৎসবে খরচা করবেন, 250 কোটি টাকা দিয়ে দীঘাতে মন্দির করবেন, এই পুজোর সময় 2 কোটি টাকা 3 কোটি টাকা দুর্গা পুজোগুলোতে 1 লাখ টাকা দেবেন, কিন্তু সরকারি কর্মচারীদের হকের টাকা দেবেন না। একটু ভালো করে ভেবে দেখুন তো এই রাজ্যটা কীভাবে চলছে। সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বিদ্যুতের দাম আপনাকে দিতে হয়। আপনি যদি সাধারণ মানুষ হন, আপনি প্রত্যেকেই বিদ্যুৎ ব্যবহার করেন, প্রত্যেকটি মানুষ ব্যবহার করেন, বিদ্যুতের দাম আপনাকে এই রাজ্যে সবথেকে বেশি দিতে হবে। তেলের দাম সারা ভারতবর্ষের মধ্যে এই রাজ্যে সবথেকে বেশি, কারণ রাজ্য সরকার তাতে কোনো ছাড় দেবেন না তাদের পাওনা ট্যাক্স। অন্যান্য রাজ্য দেয় কিন্তু পশ্চিমবঙ্গ দেবে না। এ রাজ্যে সবথেকে বেশি শিক্ষিত বেকার বাংলার বাইরে। প্রায় 55 লক্ষর ওপর পরিযায়ী বাঙালি শুধু চাকরির জন্য বাংলার বাইরে গিয়ে বসবাস করছে। ঠিক সেই আবহে দাঁড়িয়ে সরকারি কর্মচারী যারা এই রাজ্যে থেকে সরকারি চাকরিটা করছে, তাদের জীবনটা কি দুর্বিষহ করে রেখেছেন ভাবুন তো। প্রায় 6.25 লক্ষ সরকারি পদ অপূর্ণ একটা রাজ্যে দাঁড়িয়ে সেখানে রিক্রুটমেন্ট করছে না, কন্ট্রাকচুয়াল দিয়ে সরকার চলছে। একটার পর একটা ডিপার্টমেন্টে 1,39,000 শুধু পুলিশের রিক্রুটমেন্ট নেই, 3.25 লক্ষ শুধু বিভিন্ন স্কুলের শিক্ষকের পদে রিক্রুটমেন্ট নেই। সেখানে টাকা ইনভেস্ট করবেন না। টাকা কোথায় ইনভেস্ট করবেন? নিজের হাসি মুখের ছবি দিয়ে বড় বড় বিজ্ঞাপন। আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন নিউজ 18 জি24 ঘন্টাকে কেনার জন্য বিজ্ঞাপনে খরচা করবে। সেই সরকার ডিএ দেব না এবং শেষ পর্যন্ত 18 বার ডিএটাকে পিছিয়েছেন। কয়েক কোটি টাকা খরচা করছেন, শুধু আইনজীবীদের লাগিয়ে রেখেছেন যে মামলাটাকে পিছো। জাস্টিস চন্দ্রচূড়ের আমলে কতবার মামলা পিছিয়েছে একটু ভেবে দেখুন তো। শেষ পর্যন্ত মামলাটা শুনানি হলো এবং সেই শুনানিতে পরিষ্কারভাবে রাজ্য সরকারকে বলে দেওয়া হলো যে এনাফ ইজ এনাফ, 25% বকেয়া ডিএ মিটিয়ে তারপরে আসুন, আমি মামলাটা শুনবো। যে ডিএটা ফান্ডামেন্টাল রাইট কি রাইট নয় এটা আমি 4 অগাস্ট শুনবো, কিন্তু তার আগে 25% দিয়ে আসুন। তার মানে হচ্ছে ডিএটা বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ হক, মানুষের অধিকার, সেইটাকে আপনি মিটিয়ে আসুন। এই রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম ডিএ পান। আমি ভাবি যে যারা তৃণমূল কংগ্রেসকেও সমর্থন করেন, তৃণমূল কংগ্রেসের ওই সমর্থন হয়ে রাজ্য সরকারের কর্মচারী কাজ করেন, তারা একবারও ভাবেন না, পুলিশ কর্মচারীরা ভাবেন না যে সব থেকে কম ডিএ কেন এই পশ্চিমবঙ্গে আসাম দিতে পারে, ঝাড়খণ্ড দিতে পারে, বিহার দিতে পারে, ইউপি দিতে পারে, পশ্চিমবঙ্গ কেন দিতে পারে না। আসলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত বড় চোর
যে চুরি করতেই তার ভাড়া শেষ হয়ে যায়, ফলে তো দিতে পারেন না। ঠিক এই আবহে দাঁড়িয়ে ডিএ রায়টা বেরোনোর পর আমাদের কোনো একটা জায়গায় মনে হয়েছে এবার অন্তত সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা একটু রিলিফ তো পাবেন। মানে তারা জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন, জীবনের শেষ প্রান্তটাতে অন্তত ডিএর বকেয়া ডিএর বেনিফিটটা তো তারা পাবেন। ঠিক এই আবহে দাঁড়িয়ে ডিএর মামলার রায়টা বেরোলো। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের সঙ্গে গতকাল কথা বলছিলাম। আমি ওদের বললাম যে দেখুন, এবার সরকার একটা নতুন প্রতারণার ছক তৈরি করছে। প্রতারণার ছকটা কি? যে এবার একে দেবো ওকে দেবো না, একে দেবো ওকে দেবো না, কম দেবো, এসব নানান অঙ্ক হবে। নবান্ন থেকে বসে নবান্নের অর্থ দপ্তরের অফিসারদের সঙ্গে বসে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বৈঠক করে নিয়েছেন। আপনি দেখেছেন কিছুদিন আগে উত্তরবঙ্গ সফরের সময় যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো ডিএ নিয়ে, বলো যেটা এর আদালতে বিচারাধীন বিষয়, সেই নিয়ে আমি কোনো কথা বলি না, আইনগতভাবে ব্যাপারটা। আবার কোনো আইনের ছক চেষ্টা করবেন। মনু সিংভিকে দিয়ে 32 মাস ডিএ মামলা পিছিয়ে 7 বারের মধ্যে কলকাতা হাইকোর্ট স্যাটে 7 বারের মধ্যে 6 বার হেরেও এত নির্লজ্জ নোংরা একটা সরকার, যেখানে দাঁড়িয়ে আজকে আবার এক ধরনের নোংরামি করার চেষ্টা করছেন। এবং আমি আপনাদের বলছি, আপনারা মিলিয়ে নেবেন, জুন মাসটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরামি করার মাস। কারণ কীভাবে ডিএতে ঠকাবো আপনাকে, তার পরিকল্পনা তিনি করতে দিয়ে দিচ্ছেন। আমি টুকরো টুকরো খবর পাচ্ছি, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা প্রকাশ্যে করছি না, তার কারণ হাতে প্রমাণ নেই। কিন্তু একদম নবান্নের সোর্সেই খবরটা পাচ্ছি, পরিষ্কার বলছি, নবান্নের সোর্সেই খবরটা পাচ্ছি। কিন্তু ভয়ানক 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 বললেও কম বলা হয়। যেন তেন প্রকারণা আটকাবো। আপনার মনে হচ্ছে অভিরূপ সরকার ইন্টেলেকচুয়াল, তাকে দিয়ে দিনের পর দিন কীভাবে পে কমিশনের এক্সটেনশনগুলো করিয়ে গেছে। আজকে এখন নতুন করে আবার অর্থ দপ্তরের অফিসারদের নামিয়েছেন, অ্যাট এনি কস্ট আমাকে আটকাতে হবে, সরকারি কর্মচারীদের হকের টাকা দেবো না। আমি খালি মনে হয় মাঝে মাঝে যারা তৃণমূল কংগ্রেস কর্মী ফেডারেশন আছে, মনোজ চক্রবর্তী, প্রতাপ নায়ক, এইসব নামগুলো আছে এখন, উঠতি নেতা প্রতাপ নায়ক, তো এরা যখন মানুষের কাছে গিয়ে কথা বলেন, কিংবা ওই শান্তনু সিনহা বিশ্বাস পুলিশের যিনি আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আছেন, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে প্রচার করে তৃণমূল কংগ্রেসের পন্থী কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন, আমার খালি প্রশ্নটা একটা দেখা দেয় বারবার, যে তখন সরকারি কর্মচারীরা এদের প্রশ্ন করেন না কেন? যে আমাদের হকের টাকা, আমাদের অধিকারের টাকা, সেই টাকাটা আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছেন কেন? ছেড়ে দিতে বলুন আগে, তারপর আমি সব কথা শুনবো। যাক সে কথা, কিন্তু প্রতারণা কিন্তু এইবার শুরু হবে, একটা নতুন ধরনের প্রতারণা শুরু হবে। আমি সরাসরি ভাস্করবাবুর কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো হেল্পলাইন নাম্বার দিয়েছেন, সেই হেল্পলাইন নাম্বারটা আমি আরেকবার পড়ে শোনাবো আপনাদের, যে আপনারা রাত্রিবেলাটুকু ছাড়া যে কোনো সময় এই নাম্বারটাতে ফোন করতে পারেন। স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, তাদের সহযোগিতা পেতে পারেন, তাদের সাহায্য পেতে পারেন। ভাস্করবাবু আরেকটা কথা আমাদের দিয়েছেন, একটা মেল আইডি কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে দেবেন, আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দেবো। এবং অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চ যারা এখনও শহীদ মিনার ময়দানে ডিএ আন্দোলন নিয়ে বসে আছেন, তারা ওখানে সপ্তাহে 1 দিন কি 2 দিন আপনাদের জন্য একটা হেল্প ডেস্ক করবেন। যারা কলকাতা এবং কলকাতা সন্নিহিত অঞ্চলে যেসব মানুষ থাকেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কিংবা সরকারি কর্মচারী, আপনারা সরাসরি সেখানে আপনাদের ডিসপিউট হলে, সমস্যা হলে দেবেন। তার কারণ 4 আগস্ট কলকাতা সুপ্রিম কোর্টে যখন মামলাটা উঠবে, তখন তারা আইনজীবীদের দিয়ে আপনাদের ডিসপিউটটা, যদি সরকার আপনাদের ঠকানোর চেষ্টা করে, অবশ্যই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবেন, কথা দিয়েছেন ভাস্করবাবু। আমি আজকে সরাসরি ভাস্করবাবুর সঙ্গে গতকাল আমার সঙ্গে যা কথা হয়েছে, সমস্ত ব্যাপারটা তিনি অবহিত করেছেন এবং বলেছেন ডিএর একটা হেল্পলাইন, যে হেল্পলাইনটা আপনাদের স্ক্রিনে দেখছেন আপনারা, সেই হেল্পলাইনে সরাসরি ফোন করবেন। আর মেল আইডি হলে মেল আইডি নিয়ে আমরা প্রতিবেদন করে আপনারা নজর রাখবেন, আমরা সেটা প্রতিবেদন করে আপনাদের কাছে জানাবো। এবং অবশ্যই হেল্প ডেস্ক যেটা করবেন, কথা দিয়েছেন, সেই হেল্প ডেস্কে আপনারা অবশ্যই জানাবেন এবং হেল্প ডেস্কে সরাসরি গিয়ে আপনারা তাদের সাহায্য নিতে পারেন, আপনাদের ডকুমেন্টস পেপারসগুলো নিয়ে যাবেন। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে সমস্ত সরকারি কর্মচারী, পুরসভা, আন্ডারটেকিং, ভয় না করে আপনাদের ডিপার্টমেন্টে যদি করাপশন হয়, দয়া করে আপনারা সেই করাপশনের পার্টের পুরো বিষয়টা সরাসরি গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে জানান। আপনাদের নাম ডিসক্লোজড হবে না, কিন্তু করাপশনের বিরুদ্ধে লড়াইটাও কিন্তু পশ্চিমবঙ্গে জারি রাখা দরকার। আপাতত চলুন ভাস্কর ঘোষ আমাদের প্রশ্নের উত্তরে কী বলেছেন। অবশ্যই হেল্পলাইন নাম্বারটা আপনারা লিখে রাখুন, সংগ্রামী যৌথ মঞ্চের 1। আমরা কয়েকদিনের মধ্যেই আমরা মেল আইডিটাও আপনাদের কাছে পৌঁছে দেবো। আর তৃতীয়ত হচ্ছে হেল্প ডেস্ক কবে থেকে চালু হবে ডিএ সংক্রান্ত ব্যাপারে, এবং আপনারা সরাসরি যেতে পারবেন, সেটাও আমরা আমাদের এই নতুন বাংলার প্রতিবেদনে জানিয়ে দেবো।
আপাতত চলুন ভাস্কর ঘোষ কি বলেছেন শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। নমস্কার দাদা। বলছি ডিএ 27 তারিখের মধ্যে ডিএ 25% মেটাতে হবে, বকেয়া ডিএ। তো এই বকেয়া ডিএ নিয়ে নানান কনফিউশন তৈরি হয়েছে মানুষের মনে, সেটা একটা দিক। আপনারা তো হেল্পলাইন চালুও করেছেন, এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে এইবার ঠকানোর পরিকল্পনাটা নবান্ন থেকে বসে করা হচ্ছে। আমি দেখুন কোনো কনফার্ম সোর্সে পাইনি, কিন্তু বেশ কিছু সোর্সে খবর পাচ্ছি যে এইভাবে এবার অর্থ দপ্তরকে নামানো হয়েছে কাকে কাকে কি কিভাবে ঠকানো যায়। তাহলে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, এবার টাকা দিতেই হবে। এবার টাকা আমি দেবো না, অমুক সেক্টরকে দেবো না, অমুক সেগমেন্টকে দেবো না, রিটায়ার্ড কর্মচারীদের দেবো না, এসব অনেক কিছু হবে। এরকম কিছু ভাবছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ, আপনারা তো এখনো শহীদ মিনার ময়দানে দিয়ে আন্দোলন এবং ওই বেকারদের চাকরি যারা কন্ট্রাকচুয়াল তাদের পার্মানেন্ট করা এবং এর যে 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 শূন্যস্থান পূরণ করা, সে আন্দোলনের লড়াইটা করার জন্য এখনো দিন রাত পড়ে রয়েছেন শহীদ মিনার ময়দানে। এরকম কি কিছু ভাবছেন যে শহীদ মিনার ময়দানে দরকার আপনার হেল্প ডেস্ক করে মানুষের কাছ থেকে ডকুমেন্ট গুলোকে জমা নেবেন যেখানে প্রতারণা হচ্ছে? কেন সরকার এবার প্রতারণার ছকে নেমেছেন, সরকার তো প্রতারণা করার জন্যই করেন। ফলত নবান্ন থেকে এবার প্রতারণার ছক তৈরি হচ্ছে জুন মাসে, এবং 27শে জুনের মধ্যে যে নির্দেশটা সুপ্রিম কোর্ট থেকে এসছে সেখানেও একটা ছক তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। অ্যাপারেন্টলি যা যা টুকরো টুকরো খবর আমাদের কাছে আসছে, আপনারা কিভাবে ব্যাপারটাকে মোকাবিলা করবেন ভেবেছেন, একটু বলুন। আমরা অনেকগুলো আমরা ভাবছি। যেমন ধরুন, আমাদের কাছেও কিছু কিছু খবর আসছে যে হয়তো সরকারি কর্মচারীদেরকে দেওয়া হতে পারে গভর্নমেন্ট স্পন্সর্ড, এবং যারা মানে গভর্নমেন্ট আন্ডারটেকিং যেগুলো আছে তাদের কর্মচারীদেরকে হয়তো এখান থেকে বঞ্চিত রাখা হতে পারে। এটা একটা সম্ভাবনা যেমন রয়েছে। আরেকদিকে সম্ভাবনা তারা আলোচনা করছেন যে যারা এক্সিস্টিং এমপ্লয়ি, যারা চাকরি করছেন বর্তমানে, তাদেরকে হয়তো দিলেন, যারা রিটায়ার করে গেছেন তাদেরকে দিলেন না। ভাবনাটা তারা এটাও ভাবছেন ইয়েটা যে টাকাটা হাতে দিলেন না, টাকাটা পিএফ এ দিলেন, এবং সেখানে একটা লকিং পিরিয়ড করে দিলেন যে এত বছরের মধ্যে এই পয়সাটা তোলা যাবে না। এরকম বিভিন্ন ভাবনা নিয়ে নাড়াচাড়া কিন্তু ওখানে হচ্ছে। এর মাঝখানে মানে কাদের বকেয়া কতটা হবে, কি হিসেব হবে, সেই নিয়ে পূর্বে যখন একবার হিসেব হয়েছিল, মানে স্যাটে যখন হিসেবপত্র জমা দেওয়া হয়েছিল বা তারপরে যখন জমা দেওয়া হয়েছিল, যে কর্মচারীরা এই হিসেবটা করেছিলেন তাদের মধ্যে অনেকেই ধরুন এখন অবসর নিয়েছেন। এখন যারা দায়িত্বে আছেন তারা হিসেব কষার কাজ শুরু করেছেন বা নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে, তারা কাজকর্ম শুরু করছেন, কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে কাজটা করবেন। এই নিয়ে আগে যারা হিসেবটা করেছিলেন তাদেরকে তারা যোগাযোগ করছেন যে কিভাবে কি করা যায়। তারা তাদের অপারগতার কথা বলেছেন আর কি, যে আমাদের পক্ষে এখন সাহায্য করা সম্ভব নয়। এরকম ধরনের বিভিন্ন খবর আমরা কিন্তু অর্থ দপ্তর থেকে পাচ্ছি। আমাদের কথা হচ্ছে যে বকেয়া ডিএটা হচ্ছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত কর্মচারীর বকেয়া আছে যারা সরকারি কোষাগার থেকে রেগুলার মানে নিয়ম অনুযায়ী ডিএ পান, বা পেনশনার যারা ডিআর পান মানে ডিয়ারনেস রিলিফ, তাদের প্রত্যেকেরই কিন্তু বকেয়া আছে। এই রায়ের ফলে তাদের প্রত্যেকেরই প্রাপ্য 25%টা আপাতত মিটিয়ে দেওয়ার কথা 27শে জুনের মধ্যে। এর অন্যথা যদি রাজ্য সরকার করে, তাহলে রাস্তার আন্দোলন দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ ব্যাপারটাকে বুঝে নেওয়ার জন্য একদম তৈরি আছে এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। এরপরে দ্বিতীয় ধাপে এলো যে ধরুন কোনো একজন কর্মচারী, তার নাম হচ্ছে এক্স, দেখা যাচ্ছে যে তার প্রাপ্য হচ্ছে 90,000 টাকা, তাকে হিসেবের গরমিল করিয়ে তাকে 70,000 টাকা দেওয়া হলো। এই সম্ভাবনাও কিন্তু এই সরকারের আমলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ এনারা পারেন না এমন কোনো কাজ নেই। এর জন্য আমরা যেমন একটা হেল্পলাইন নাম্বার খুলেছি, ঠিক একই রকম এই হেল্পলাইন নাম্বারে যে শুধুমাত্র এই হিসেবের গরমিল সেই ব্যাপারটা নয়, এই সংক্রান্ত যে কোনো বিষয়ে জিজ্ঞাসা কর্মচারীরা রাখতে পারেন। সেই হেল্পলাইন নাম্বারটা আমি আশা করবো আপনি আরেকবার চালিয়ে দেবেন সেখানে। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। তার সাথে আমরা একটা ডেডিকেটেড ইমেল আইডি খোলারও চেষ্টা করছি, যেখানে মেল করতে পারবেন, সেখানে আমরা মেলগুলোকে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে আমাদের শহীদ মিনার যে মঞ্চ আছে সেখানে আমরা সপ্তাহে একটা করে দিন নির্দিষ্ট করে দেব, যেখানে যেসব মানে এই ফোন করা বা ইমেলে মেল করে অভিযোগ জানানো, যেটা কোনোটাই করতে পারলেন না, সেই সমস্ত কর্মচারীদের জন্য আমরা হয়তো একটা দিন দিয়ে দিলাম, একটা সময় বেঁধে দিলাম যে সেই সময়ের মধ্যে তারা এলেন, তাদের
ডকুমেন্ট নিয়ে এসে পরে জমা করে দিয়ে গেলেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। এই ধরনের মানে ধাপে ধাপে ভাবনা আমরা ভেবেছি। এই সমস্ত কাজগুলোই আমরা এক এক করে করব এবং এই সরকারের এতদিনকার কর্মচারীদের ন্যায্য পাওনাগন্ডা মেনে নেওয়ার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটাকে ভাঙবো এবং সেটা ভাঙতে শুরু করেছে বিগত মানে 2.5 বছর ধরে আমরা ক্রমাগত ভেঙে চলেছি। ভবিষ্যতেও এই এই ভাঙাটাকে শেষ ভাঙা হবে। দেখুন ভাস্করবাবু, আমি আপনাকে একটা খুব পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে তথাকথিত কর্মচারী সংগঠন সাংগঠনিকভাবে সক্রিয় যারা আপনারাই রয়েছেন এই মুহূর্তে, আর কেউ সেই অর্থে নেই। আছেন অনেকে, কিন্তু তারা ব্যক্তিগত লড়াইটা লড়ছেন, মলয়বাবু লড়ছেন বা দেবাশিস বাবুরা লড়ছেন, সব ঠিক আছে, মানে সেটা তো তাদের এতে। কিন্তু প্রশ্ন হচ্ছে সাংগঠনিক ভাবে একদম কলকাতা হার্ট অফ দ্য সিটিতে, মানে ধর্মতলায়, শহীদ মিনারে টানা লাগাতার কতদিন হয়েছে দাদা লাগাতার এখনো বসে আছেন আপনারা? 847 দিন চলছে আমাদের। 847 দিন রয়েছে আপনাদের পার্মানেন্ট ওখানে। প্র্যাকটিক্যালি পার্মানেন্ট কথাটা বেরিয়ে আসে এই কারণে, শহীদ মিনার ময়দানে রোদ জল বৃষ্টি শীত উপেক্ষা করে আপনাদের লোকজন সবাই আপনারা বসে রয়েছেন। আমার মনে হয় এটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। আপনি যে শেষ কথাটা বললেন যে একদিন অন্তত সপ্তাহে বাছাই করে, যে দিনটাতে যারা কলকাতা সন্নিহিত হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার মধ্যে যারা ডিএ সংক্রান্ত প্রতারিত হচ্ছেন বা ডিএর কোনো একটা টেকনিক্যাল পার্ট বুঝতে পারছেন না, যেখানে আপনাদের পরামর্শটাও লাগবে, এবং আপনাদের এরপরই তো এই জুন মাসটা হচ্ছে প্রতারণার মাস। আমি আপনাদের পরিষ্কার বলছি, যে সরকার শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতিতে প্রতারণা করেন, নবান্নের অর্থ দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরকারি কর্মচারীদের প্রতারণা করবেন, এবং ওই প্রতাপ নায়ক যারা বসে আছেন তারা সেটাকে মেকআপ কভার আপ করার চেষ্টা করবেন। ফলত প্রত্যেক সরকারি কর্মচারীর কাছে আমার আপনার কাছে অনুরোধ রইল, অ্যাজ এ সিটিজেন, আমি সরকারি কর্মচারী নই, যে আপনারা এই হেল্প ডেস্কটা যেটা প্রস্তাবটা বলছেন এটাকে এক্সিকিউট করুন এবং আমাদের জানাবেন। আমরা সেটা কর্মচারী সমাজকে জানিয়ে দেবো, যে তারা সরাসরি ফিজিক্যালি যারা যেতে পারবেন সরাসরি গিয়ে পেপার দিয়ে সেখানে আলোচনা করে, আপনারা দরকার লিগাল কনসালটেশনও প্রয়োজন হলে তাদের একটুখানি ওপিনিয়নও দিয়ে দিতে পারবেন, এবং কোথায় অ্যাপ্লাই করতে হবে, কিভাবে এগোতে হবে, এই গাইডেন্সটা দরকার। প্রচুর রিটায়ার্ড কর্মচারীরা আমাদের কাছেও ফোন করেন, সরকারি কর্মচারীরা। তো আমার এটা অনুরোধ রইল, আপনি শেষ যে প্রস্তাবটা রাখলেন এটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আপনাদের টেলিফোন নাম্বারটা দেবো, টেলিফোনটা যাতে প্রপারলি অ্যাটেন্ডেড হয় একটু দেখবেন। মেল আইডিটা দেবেন, আমি পরবর্তীতে আপনার মেল আইডিটাও জনসমক্ষে সাধারণ মানুষের কাছে, যারা সরকারি কর্মচারী, যারা রিটায়ার্ড সরকারি কর্মচারী, তাদের কাছে দেবো। আরেকটা কথা আমার খালি বারবার মনে হচ্ছে, কর্মচারী বিভিন্ন সরকারি অফিসে নানান ধরনের করাপশনের খবর আসে, এগুলো আমি অনুরোধ করব আপনাদের জানানোর। আপনি কিছু বলবেন? দেখুন, মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে এই সরকার মোটামুটি দুর্নীতির একটা পীঠস্থান বানিয়ে তুলেছে। আমরাও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইটাকে লড়ছি। আমাদের লড়াইটা যত না ডিএ এর জন্য, তার থেকে অনেক বেশি করে এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। আমরা পরিকল্পনা নিচ্ছি, সেটা একটা প্রেস কনফারেন্স করে আমরা জানাবো যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা মানে ডেডিকেটেড একদম আরেকটা নাম্বার চালু করব, যে নাম্বারটাতে চাইবো যে রাজ্যের সমস্ত মানুষ যারা দুর্নীতির কারণে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা সেখানে অভিযোগ জানান, আমরা মানে আবেদন করবো আর কি। এবং তার সাথে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করা মানুষজন যারা এই দুর্নীতির কারণে অস্বস্তিতে আছেন, নিজের ডিউটি ঠিক মতো করতে পারেন না, তারাও যদি তথ্য তুলে দেন, আমরা সেগুলোর বিরুদ্ধে মানে আন্দোলনগত আইনগত সমস্ত ব্যবস্থা নিয়ে এই দুর্নীতিকে প্রতিহত করার এবং এই দুর্নীতি মুক্ত করার কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং সেই কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। মানে প্রয়োজনে তাদের পরিচয় গোপন করে ব্যাপারটা করবেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই পরিচয় গোপন থাকবে সমস্ত, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। যিনি অভিযোগ করছেন তার পরিচয় তো অবশ্যই গোপন থাকবে, কোনো শর্তেই তার পরিচয় ওপেন করা হবে না জনসমক্ষে। আমি কি তাহলে আপনার তরফ থেকে এই আবেদনটা জনসমক্ষে আপনি যেটা করলেন সেটা রাখবো, যে একটা টেলিফোন নাম্বার দেওয়া হচ্ছে, সেই টেলিফোন নাম্বারে তারা জানাবেন? অবশ্যই রাখতে পারেন। তারপরে আপনারা অদূর ভবিষ্যতে খুব দ্রুত আপনারা মেল আইডি দেবেন যেখানে মেল করা যাবে। আর তৃতীয়ত হচ্ছে একটা হেল্প ডেস্ক, যেটা খুব জরুরি, অন্তত সপ্তাহে একদিন ধর্মতলায় শহীদ মিনারে, যেখানে দাঁড়িয়ে সরকারের এই ডিএ সংক্রান্ত যে কোনো মানে টেকনিক্যাল সমস্যা যেগুলো মানুষ ফেস করবে, যেগুলো আপনাদেরও জানা দরকার আছে, কারণ আপনারা লড়াইটা তো নিয়ে যাবেন অনেক দূর, লড়াইটা অংশগ্রহণ করেছেন, লড়াইটা করছেন, সেটাও দেখছি। ফলত সেইটাও আমি বৃহত্তর কর্মচারী সমাজের
কাছে আপনার তরফ থেকেও এই আবেদনটা আমি পৌঁছে দিচ্ছি তাহলে আপনার অনুমতি নিয়ে। একদম একদম একদম। এবং খুব দ্রুত এটা আপনার, অনুমতি নয়, এটা আমরা বাধিত হব যদি আপনি সেই প্রচারটা করেন। না অবশ্যই করব। আমি কালকে মানে আজকেই এই এই প্রচারটা মানুষের কাছে রাখছি এবং আপনার যে মুহূর্তে মেল আইডি তৈরি হয়ে যাবে আমি পরবর্তী প্রতিবেদন এটা নিয়ে করব। কারণ এই আন্দোলনটা শুধু মানে শুধু যারা সরকারি কর্মচারী, যারা রিটায়ার্ড কর্মচারী তাদের জন্য না, তাদের পরিবারের জন্য এটা মাথায় রাখতে হবে। বহু বয়স্ক মানুষ আমাদের দপ্তরে ফোন করেন। আমার মনে হয় এই এই সাহায্য সহযোগিতাটা তারা পেলে খুব উপকার হবে। আমি একটু আপনার নাম্বারটা একটু, যে নাম্বারটা আপনারা এর আগের বার দিয়েছিলেন, আমি যদি ভুল না হই একটু আপনার কাছে রিপিট করছি, 7550988866। আমি আরেকবার, হ্যাঁ এটা হচ্ছে আমার নিজস্ব নাম্বার। নিজস্ব নাম্বার। আর যে মেল আইডি, যে নাম্বারটা আপনি দিয়েছিলেন সে নাম্বারটা একটু কি বলা যাবে, না আমরা নোট করে লিখে দেবো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। একটু কাইন্ডলি বলুন তো, এটা বৃহত্তর কর্মচারী সমাজ সবাই জানুক। এটা আপনার ব্যক্তিগত নাম্বার, আর যে নাম্বারটাতে লোকে ফোন করবেন সেই নাম্বারটা একটু বলুন প্লিজ। 790 790 80 80 43 43 790 80 43 606। 606। আমি একবার রিপিট করছি ভাস্করবাবু, 790 80 43 606। 790 80 43 606। কোন সময় ফোন করলে অসুবিধা হবে না একটু যদি বলে না, রাখেন? এই নাম্বার 24 ঘন্টায় খোলা আছে। বা ধরুন রাত 1টা-2টোর পরে তো আর ফোন করা যায় না। না কখনোই না। তাছাড়া আমাদের মানে সবসময় চালু আছে আর কি নাম্বার। আর আপনার ব্যক্তিগত নাম্বারটাও আমরা দিয়ে রাখতে পারি কি? হ্যাঁ, সেটা দিতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু হেল্পলাইন নাম্বারটা 790 80 43 606। আর আরেকবার শেষ করার আগে অনেক ধন্যবাদ জানাই যে আপনি এত ডিটেলসে বললেন। আপনি মেল আইডিটা তৈরি হলেই জানাবেন, আমরা মেল আইডিটা মানুষের কাছে জানাবো। আর যেদিন যদি হেল্প ডেস্কটা আপনারা তৈরি করতে পারেন, যেখানে সরাসরি শহীদ মিনার ময়দানে গিয়ে রিটায়ার্ড সরকারি কর্মচারী কিংবা আন্ডারটেকিং কিংবা পুরসভা কিংবা পঞ্চায়েত, কলকাতা লাগোয়া বিভিন্ন অঞ্চলে যারা রয়েছেন তারা গিয়ে সরাসরি আপনাদের কাছে কাগজপত্র দিয়ে সরাসরি এই পুরো প্রসেসটাকে এক্সপেডাইট করার ব্যাপারে হেল্প করতে পারেন। এটা একটা বড় লড়াই, বড় সহযোগিতা হবে আপনাদের তরফ থেকে। অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য। এবং আপনার মেল আইডি তৈরি হলেই আমাদের জানাবেন, আমরা পরবর্তীতে কর্মচারী সমাজকে জানাবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।